নারী বিরোধী সকল অপশক্তি প্রতিরোধ করবে সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। দেশে নৈরাজ্য সৃষ্টিতে বিনিয়োগ করছে আওয়ামী লীগ। স্বাধীনতার ৫৪ বছর পরও মজুরি বৈষম্যের শিকার নারীরা। পুরুষের মতো সমান কর্মঘণ্টা আর সমপরিমাণ কাজ করেও মেলে না ন্যায্য মজুরি। বৈশ্বিক অগ্রগতির অপরিহার্য শর্ত নারীর ক্ষমতায়ন, বাণীতে তারেক রহমান। নারীদের হেনস্থা করে উন্নয়ন সম্ভব নয় বললেন রিজভী। এবং ন্যায্য পদোন্নতি ও বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতিতে বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। নারীদের উপর সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে নৈরাজ্য সৃষ্টিতে অর্থ বিনিয়োগ করছে পতিত সরকার। তিনি জানান, দেশের মানুষকে সাথে নিয়ে নারী বিরোধী সকল অপশক্তি প্রতিরোধ করবে সরকার। রাজধানীতে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। উপদেষ্টা তার বক্তব্যে জানান, নারীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে প্রাথমিকভাবে ঢাকা শহরে ১২০টি ক্যাম্প গঠনের উদ্যোগ নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এই ক্যাম্পগুলোর মধ্য দিয়ে আমরা যেমন পুলিশের সহায়ক হব, তেমনি আমরা কমিউনিটির আশ্রয় কেন্দ্র হব। আমাদের সেই ওয়ার্ডের মেয়েরা জানবে কোথায় যেতে হবে এবং এই ক্যাম্প কারা অধিষ্ঠিত করবে, এখানে আমার মন্ত্রণালয় অবশ্যই নেতৃত্ব দেবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান অতিথির বক্তব্যে বলেন, নারীদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথায় অভিযোগ জানাবেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে। আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা আইন ২০১০ সাল নাগাদ করার উদ্যোগ নিয়েছি। যৌন হয়রানি প্রতিরোধ সুরক্ষা আইন প্রণয়নের কাজে আমরা হাত দিয়েছি। আমরা একটি নারী বিষয়ক সংস্কার কমিশন করেছি, যারা তাদের সুপারিশগুলো স্বীকৃতি দেবেন। নারীদের উপর সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টিতে অর্থ বিনিয়োগ করে যাচ্ছে পতিত সরকার। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। নারীদের অধিকার প্রতিষ্ঠায় দেশের মানুষকে সাথে নিয়ে নারী বিরোধী সকল অপশক্তি প্রতিরোধ করার কথাও জানান প্রধান উপদেষ্টা। এই অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সাথে পুরুষদেরও সহযোদ্ধা হিসেবে দাঁড়াতে হবে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। স্বাধীনতার ৫৪ বছর পরও মজুরি বৈষম্যের শিকার নারীরা। পুরুষের মতো সমান কর্মঘণ্টা আর সমপরিমাণ কাজ করেও মিলছে না সমান মজুরি। জাতীয় অর্থনীতিতে নারী শ্রম এগিয়ে থাকলেও রাষ্ট্র, সমাজ, মালিক পক্ষের কাছে অধিকার বঞ্চিত তারা। অপ্রাতিষ্ঠানিক খাতের নারী শ্রমিকদের অজ্ঞতাকে সুযোগ হিসেবে দেখেন চাকরিদাতারা। এমন পরিস্থিতিতে আজ পালন করা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। উষা ফেরদৌসের বিশেষ প্রতিবেদন।
কৃষি প্রধান দেশগুলোর মধ্যে বাংলাদেশের কৃষিতে নারীর অংশগ্রহণ সবচেয়ে বেশি। দেশের মোট শ্রমশক্তির 40.6% কৃষিতে যুক্ত, এর মধ্যে 18.3% নারী। কৃষিতে নারীর সংখ্যা শতকের ঘর থেকে কোটিতে পৌঁছে গেছে। এরপরও মজুরির ক্ষেত্রে ব্যবধান দ্বিগুণ। সমান মজুরি দেয় না, পুরুষের তো সমান মজুরি দেয় না। 400 পরে 300 পরে ছেলেদেরও ওরা 1000-1500 টাকা করে নিয়ে যায়। পুরুষকে 800 দেয়, মেয়ে 400 দেয়। দেশের প্রাণী সম্পদ খাতেও বাড়ছে নারীর অংশগ্রহণ। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী এ খাতে নারীর অংশগ্রহণ 88.2%। তবে অংশগ্রহণ বাড়লেও নেই মূল্যায়ন। নারীদের তোর মূল্যায়ন নাই, আমরা কামলা, তো ওদের কাছে কিছু না, আমাদের কোনো দাম আছে না। ন্যায্য মজুরির ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন ধানের চাতালে কাজ করা হাজিরা ভিত্তিক নারী শ্রমিক। হাড্ডিসার পরিশ্রমে ধান শুকানো, মাড়াই করা সহ সব ধরনের কাজে পুরুষ শ্রমিকের সমান কাজ করলেও তাদের চাইতে কম মজুরি পাচ্ছেন নারীরা। পুরুষ গ্রামে জেনে যাবা সেনাই বেশি দেবে না কেন? আমরা তো মহিলা মানুষ, আমাকে মহিলাকে একটু কমই চলে। আমার 220 টাকা দেয় বিটি। এই যে দান নামাচ্ছে গাড়ি থেকে, এত টাকা দিব, বকশিস দিব। নির্মাণ খাতে শ্রমিকদের দুর্দশাও যেন দেখার কেউ নেই। শ্রমঘণ্টা, কাজের ধরনও পুরুষের মতো, কিন্তু মজুরির বেলায় যত বৈষম্য। পুরুষ মানুষের হলেই বেশি, মহিলাদের কম সব জায়গায়। এটা তো নতুন না, মনে করেন এটা তো বেশি দিব না, পুরুষের থেকে কম দিবই। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিবেদন বলছে দেশে লিঙ্গভিত্তিক সমতা এখনো প্রায় 28%। অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগের ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য এখনো 56%। শ্রম শক্তিতে নারীর অংশগ্রহণ বাড়লেও মজুরি হতাশাজনক। কষ্ট হলে কি হবে? ধরো তো মহিলা পুরুষের তো সমান অধিকার দেয় না কাজে। আমি যা দেয় তাই নিয়ে কি করবো? তারা কয় যে আশেপাশে খোলায় যা দেয় আমরা তোমাকে তাই দিই। প্রতিবেদনটি আরো বলছে নানা ধরনের নির্যাতন এবং মজুরি বৈষম্যের কারণে কর্মক্ষেত্র ছাড়তে বাধ্য হয় 60% বেশি নারী। কম মজুরিতে নারীদের শ্রম কেনার প্রতিবাদে সৃষ্টি হয়েছিল আন্তর্জাতিক নারী দিবস, অথচ একবিংশ শতাব্দীতে এসেও মজুরি বৈষম্যের শিকার নারীরা। তাদের প্রশ্ন, তাদের এই আর্তনাদ কি নীতি নির্ধারকদের কান পর্যন্ত পৌঁছাবে? উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ধামরাই। দেশের আর্থসামাজিক উন্নয়নে নারীর ভূমিকা থাকলেও নারী শ্রমিকরা তাদের অধিকার ও ন্যায্য মজুরি থেকে আজও বঞ্চিত। মেহেরপুরের বেশ কিছু চাতাল ও ইটভাটা বন্ধের সিদ্ধান্তে নারী শ্রমিকরা পড়েছেন বিপাকে। নারী বেকারত্ব দূরীকরণে কাজ করছে মহিলা অধিদপ্তর। ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। পুরুষের সমান শ্রম দিয়েও মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন মেহেরপুরের নারী শ্রমিকরা। ইটভাটা, চাতাল, ইমারত নির্মাণে পুরুষের সমান কাজ করেন নারীরা, কিন্তু দৈনিক মজুরি হিসেবে পুরুষের চেয়ে অন্তত 200 টাকা কম পান। একজন পুরুষের দৈনিক মজুরি 600 থেকে 700 টাকা, সেখানে একজন নারী পান 350 থেকে 400 টাকা। পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিনভর শ্রম দিলেও পরিবার পরিজন নিয়ে মানবতর জীবনযাপন করতে হচ্ছে প্রান্তিক এসব নারীদের। আমরা ইট ভাটায় কাজ করি, আমাদের 400 টাকা হাজিরি দেয়, পুরুষদের 600 টাকা হাজিরি দেয়। ইট ভাটায় কাজ করি আমরা, পেটের দায়ে আমরা খুব পরিশ্রম করে খাই। আমাদের 400 টাকা হাজিরা, বিনা চাইলে 600 টাকা হাজিরা। কিন্তু ইটভাটায় কাজ করে কোন রকম সংসার চললেও সেটি বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। তাই কাজ নিয়ে চিন্তায় পড়েছে জেলার অন্তত 50,000 নারী শ্রমিক। সকাল 7টায় কাজ করি, বিকাল 4টার সময় বাড়ি যাই। বড় অসহায় ভাটা বন্ধ করে আমরা অসহায় মানুষ, আমাদের চলা কোনো গতি নেই। নারী পুরুষের মজুরি বৈষম্য থাকা ঠিক না জানিয়ে এই কর্মকর্তা বললেন, বৈষম্য দূরীকরণে মহিলা বিষয়ক অধিদপ্তর কাজ করে যাচ্ছে। নারী শ্রমিকরা আছে, তারা সমান মজুরি পায় না পুরুষের সমান। এই মজুরি বৈষম্য দূরীকরণে মহিলা বিষয়ক অধিদপ্তর কাজ করে যাচ্ছে এবং এই মজুরি বৈষম্য থাকা উচিত না। পুরুষের সমান নারীরাও মজুরি পাবে, এটা তাদের অধিকার বলে মনে করেন প্রান্তিক নারী শ্রমিকরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শান্তি, নিরাপত্তা, মানবাধিকার এবং টেকসই উন্নয়নে বৈশ্বিক অগ্রগতির ক্ষেত্রে অপরিহার্য শর্ত হল নারীর অধিকার। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, নারী সমাজ যাতে অবহেলা, নির্যাতন ও নিপীড়নের শিকার এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। বৈশ্বিক কর্মযজ্ঞে নারীর সমতায়ন এখন সর্বপ্রথম এজেন্ডা হওয়া উচিত।
উগ্রবাদ যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেই ব্যাপারে সরকারকে আরও বেশি সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি। সকালের নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, দেশে দিন দিন নারীদের হেনস্থার ঘটনা বাড়ছে। এইসব ঘটনার জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান। এসব ঘটনায় কোনো উগ্রবাদী উস্কানি আছে কিনা তা খুঁজে বের করার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক নারী দিবসে নারীদের হেনস্থা করে দেশের উন্নয়ন সম্ভব নয় বলেও জানান বিএনপির এই নেতা। চলছে সেটা নিয়েই আমরা উদ্বেগ প্রকাশ করেছি এর আগে। যেমন আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ওখানে কি ড্রেস পরবে একজন রিক্সা থামিয়ে জিজ্ঞেস করছে। এগুলো তো সবই উগ্রবাদিতার লক্ষণ, এটা হতে পারে না। এবং এই সমস্ত বিষয়গুলো আজকে সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আমাদের অগ্রগতির পথে, আমাদের আধুনিক অগ্রগতি এবং উন্নয়নের পথে কোনো অশুভ শক্তির যাতে উদয় না হয় সেটা দেখতে হবে। ন্যায্য পদোন্নতি ও সব প্রকার বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি শুরু করেছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। সকাল 10টা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে 2 ঘন্টা এই কর্মসূচি পালন করেন তারা। টানা 3 দিন সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত 2 ঘন্টা করে কর্মবিরতি পালন করবেন বিসিএস চিকিৎসকরা। এর মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা। রোজার 7ম দিনেও নিয়ন্ত্রণে আসেনি লেবু, শসা, বেগুনের দাম। তরমুজ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। ডলারের দাম বৃদ্ধির অজুহাতে বাড়তি খেজুরের দামও। সংকট প্রকট হচ্ছে বোতলজাত সয়াবিন তেলের। বেড়ে গেছে চালের দামও। এই অবস্থায় সরকারকে নিয়মিত কঠোর বাজার তদারকির দাবি জানিয়েছেন ভোক্তারা। উষা ফেরদৌসের আরেকটি রিপোর্ট। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ইফতারের অন্যতম উপকরণ লেবুর দাম। শতকের ঘর ছেড়েছে লেবুর হালি। এদিকে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইফতারির অন্যতম অনুষঙ্গ বেগুন ও শসাও। প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 60 থেকে 200 টাকায়, আর বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকায়, যা কোথাও কোথাও চাওয়া হচ্ছে 140 থেকে 160 টাকা পর্যন্ত। ক্রেতারা বলছেন সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়েছে। রোজায়ও তাদের দৌরাত্ম্য কমেনি। সরকারি উদ্যোগ আরো কঠোর হওয়া দরকার, বুঝতে পারছেন? এরা 2 দিন হয়তো বাজার মনিটরিং করে, তারপরে হয়তো 5 দিন থাকে না, 1 মাস থাকে না, 2 মাস থাকে না, আবার একদিন হঠাৎ করে আসে। এইভাবে তো হয় না। বিভিন্ন লেভেল তো আছে, লোয়ার লেভেল, মিড লোয়ার লেভেল, আসলে এদের পক্ষে সার্ভাইভ করা খুবই ডিফিকাল্ট। এদিকে কেজি দরে তরমুজ কিনতে এসে হোঁচট খান ক্রেতারা। রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। আমাদের জন্য অযৌক্তিক এটা, কারণ আমরা কেজি হিসেবে কিনি। কেজিতে এখন আমার বেশি লাভ হয় না, কারণ মালের দাম কমে গেছে। রোজাদারের ইফতারের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ খেজুরের দাম কম হওয়া নিয়ে এবার যে প্রত্যাশা ছিল তা মুখ থুবড়ে পড়েছে। আমদানি বৃদ্ধি ও সরকারের শুল্ক কমানো, কোনোটারই সুবিধা পাচ্ছেন না ভোক্তারা। যেটা কমার কথা এই সরকারের কাছ থেকে আমরা আশা করছিলাম, কিন্তু সেরকম কোনো দেখতেছি না কোনো আশা। মরিয়াম বাড়তি, ম্যাক্সিয়াল এগুলো বাড়তি, দামি খেজুর বাড়তি অনেক, এগুলো কম দাম, এগুলো 10-5 টাকা কমছে। দেশে প্রতি মাসে সয়াবিন তেলের চাহিদা থাকে গড়ে 87,000 টন। রমজানে এই চাহিদা সামান্য বাড়লেও শুধু জানুয়ারিতে সয়াবিন তেল আমদানি হয় 1,17,000 টন, কিন্তু এর কোনো প্রভাব চোখে পড়েনি বাজারে। দোষ যত মনে করেন দোকানদার, কোম্পানি তেল দেয় না, হেডা বলবে না, হে জায়গা যাইবে না। সরকারের লাগে বৈশা তেল কেমনে দেওয়া যায়, দেয় না কেন সেইগুলো না, খালি দোকানদার আইয়া 2 পিস তেল 1 পিস তেল যদি পায় সেই জন্য জরিমানা করে 10,000 টাকা। সরকারি ঘুরে আছে, বসে আছে। আমি সরকারের প্রধান হয়েছি এই পর্যন্ত যথেষ্ট, আমাদের আর কিছু করার প্রয়োজন নাই। বাংলাদেশের বাজারে কয়েক সপ্তাহের ব্যবধানে হুট করে বেড়ে যায় চালের দাম। এর পেছনে মজুতদারিকে দায়ী করে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার, কিন্তু এর কোনো ফলাফল নেই বাজারে, উল্টো বেড়ে গেছে দাম। প্রচুর দাম বেশি। আবার ইন্ডিয়া থেকে এত চাল আসছে যে বাংলাদেশের দামটা কমানোর জন্য, অথচ বাংলাদেশের দামটাও বেশি এবং ইন্ডিয়ান দামটা আরো বেশি, ইন্ডিয়ান দামটা আরো বাড়াই দিচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রমজান আসলেই লেবু বাগান কিনতে মানিকগঞ্জে বেড়ে যায় ব্যাপারীদের আনাগোনা। কম দামে বাগান কিনে সিন্ডিকেট তৈরি করে চড়া দামে বাজারে ওঠায় লেবু। তখন ক্রেতারা বেশি দামে লেবু কিনতে বাধ্য হন। এমন বাস্তবতায় দাম নিয়ন্ত্রণে প্রশাসনের তদারকি চান ক্রেতারা। শরীফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
রমজান এলে তা বেড়ে দাঁড়ায় 3 গুণ, কিন্তু পাইকারদের রোষানলে পড়ে লাভের মুখ দেখতে পান না বাগান মালিকরা। রমজান আসার আগেই লোভে ফেলে অগ্রিম দাদন দিয়ে লেবুর বাগান কিনে নেন পাইকাররা, পরে লেবু মজুত করে বেশি দামে বিক্রি করেন বাজারে। তারা কিনে এই জিনিসগুলো স্টক করে, তারপরে হয়তো যখন দাম বাড়ায় না হলে বেচছে না। লেবুর দাম বেশি আমাদেরও কিনতে হচ্ছে এবং সাধারণ জনগণেরও লেবু বেশি টাকাতে কিনতে হচ্ছে। পাইকারি বর্তমানে 120 টাকা, আমরা না কোনো ব্যবসা করে পারতেছি না, হিমশিম খাইতেছি। রমজানে মানিকগঞ্জের বিভিন্ন বাজারে লেবুর আকার ও মান ভেদে পাইকারিতে বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 থেকে 120 টাকায়। খুচরা বাজারে যা কিনতে হচ্ছে 140 থেকে 200 টাকায়। ক্রেতাদের দাবি দাম নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়মিত তদারকির। লেবুর দামটা আর কি বাড়তে প্রশাসনের তদারকি থাকতে হবে, এটাই আর কি। আরো যদি মনিটরিং করে তাইলে হচ্ছে খালি লেবু না, যে কোনো বাজারে আপনার হচ্ছে কন্ট্রোলে থাকবে। রমজানের কারণে লেবুর চাহিদা বেশি থাকায় বেশি দামে লেবু বিক্রি করছে পাইকাররা। লেবুর আবাদ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। রোজার প্রথম থেকে আমরা বিষয়টা খেয়াল করছি যে বাজারে লেবুর মূল্যটা একটু ঊর্ধ্বগতির দিকে। প্রত্যেক বাসা বাড়িতে 2-1টি করে লেবু গাছ তারা রোপণ করে না আর কি। তাহলে আমাদের যে চাহিদাকালীন সময়ে আমরা সেখান থেকে আমাদের প্রয়োজনীয় লেবুটা সংগ্রহ করতে পারি। লেবুর দাম নিয়ন্ত্রণ সহ রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। বাজারের দাম অনেক বেশি, এই জন্য আমরা কাজ করতেছি যাতে বেশি দাম না নিতে পারে, আর যদি কোনো ব্যত্যয় পাই তাহলে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এবছর জেলায় 233 হেক্টর জমিতে লেবুর আবাদ হয়েছে, যা থেকে 3415 মেট্রিক টন লেবু উৎপাদন হবে। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ পন্থী আলাউইথ বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে হুমকি দিয়েছেন তিনি। শুক্রবার আসাদপন্থী অন্তত 162 জনকে হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর। আগের দিন আসাদপন্থী এসব বিদ্রোহী হঠাৎ করে দেশটির নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর উপর অতর্কিত হামলা চালায়, এতে বহু হতাহত হয়। পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে ইরানকে চিঠি পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে রাশিয়ার ব্যাংকিং খাতের উপর বড় ধরনের নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি শান্তি চুক্তির খসড়া প্রস্তুতের আলোচনার জন্য সৌদিতে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় বসতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই আলোচনায় বসার আহ্বান জানিয়ে ইরানকে চিঠি পাঠিয়েছেন তিনি। ফক্স বিজনেসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা যদি আলোচনায় বসেন তাহলে সেটি ভালো হবে, না হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের চিঠিটি মূলত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে লেখা। তবে ইরান দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনার জন্য তারা এখনও কোনো চিঠি পায়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইরানের ওপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকলে দেশটির সঙ্গে পারমাণবিক আলোচনায় বসা সম্ভব নয়। এদিকে নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, রাশিয়ার ব্যাংক খাতের ওপর বড় পরিসরে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন, দেশটির ওপর শুল্ক আরোপ করতে চান বলেও জানান ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ ঘিরে কিয়েভের সঙ্গে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। ট্রাম্প আরও বলেন, যুদ্ধবিরতি এবং শান্তির বিষয়ে চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল রাখতে চান। অন্যদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে একটি শান্তি চুক্তির খসড়া প্রস্তুতের আলোচনার জন্য বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা। আগামী সপ্তাহে সৌদিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার এক ব্রিফিংয়ে তথ্য জানান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মাইক ওয়ালস। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নের মেগা ফাইনাল কাল। শিরোপার জন্য মুখিয়ে রয়েছে ভারত ও নিউজিল্যান্ড। এবারের আসরে বেশ কয়েকটি রেকর্ডের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। ফাইনালের আগে দলীয় রান, ব্যক্তিগত রানে ছাড়াও এবারের
আসরে দেখা মিলেছে সর্বোচ্চ ছক্কারও। কি কি রেকর্ড হয়েছে তাই জানবো কাজী পাপ্পুর ডেস্ক রিপোর্টে। শেষের অপেক্ষায় চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। বাকি আছে শুধু ফাইনাল ম্যাচটি। 14 ম্যাচের ভেতর 11 ম্যাচে এসেছে ফলাফল। বৃষ্টিতে পণ্ড হয়েছে 3 ম্যাচ। সেই 11 ম্যাচেই পুরো বিশ্ব দেখেছে বেশ কয়েকটি রেকর্ড। টুর্নামেন্টের দলীয় সর্বোচ্চ 362 রানের রেকর্ড করেছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোরের দ্বিতীয় সেমিফাইনালে এই রানটি তোলে কিউইরা। এই ভেন্যুতে ইংল্যান্ডের করা গ্রুপ পর্বের ম্যাচে 351 রান টপকে অস্ট্রেলিয়া তোলে 356 রান। এর আগে এই আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বেন ডাকেটের করা 165 রানের ইনিংসটি এখন পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আগের রেকর্ডটি ছিল 2004 সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 145 রান করা নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টেলের। ম্যাচের হিসেবে মোট রানের রেকর্ডটি হয়েছে এবারের আসরে। অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচে 707 রান দেখেছিল ক্রিকেট বিশ্ব। এটি এখন শীর্ষে। 2 আছে দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে হওয়া 674 রান। আগের রেকর্ডটি ছিল 643 রানের, যা 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচে হয়েছিল। এখন পর্যন্ত 127টি ছক্কার মার দেখেছে এবারের আসর, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। 2017 সালে 113টি ছক্কা হয়েছিল পুরো টুর্নামেন্টে। সর্বোচ্চ 14টি সেঞ্চুরি হয়েছে এবারের আসরে। টুর্নামেন্টের ইতিহাসে এটি যে কোনো এক আসরে সর্বোচ্চ শতকের সংখ্যা। দ্বিতীয় সেমিফাইনালে মাত্র 67 বলে সেঞ্চুরি হাঁকিয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা দখলে নেন ডেভিড মিলার। এই আসরে জশ ইংলিশে করা 77 বলে সেঞ্চুরিটি এখন টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। এর আগে 2002 সালে ইংল্যান্ডের বিপক্ষে 77 বলে দ্রুততম সেঞ্চুরি রেকর্ডটি করেছিলেন সাবেক ভারতীয় তারকা বীরেন্দর সেহবাগ, যা 23 বছর রেকর্ড ভাঙার সাক্ষী এবারের দর্শকরা। সবশেষ বলাই যায় এবারের আসরটা যেন ছিল ব্যাটারদেরই। কাজী পাপ্পু, মোহনা সংবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। নারী বিরোধী সকল অপশক্তি প্রতিরোধ করবে সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। দেশে নৈরাজ্য সৃষ্টিতে বিনিয়োগ করছে আওয়ামী লীগ। স্বাধীনতার 54 বছর পরও মজুরি বৈষম্যের শিকার নারীরা। পুরুষের মতো সমান কর্মঘণ্টা আর সমপরিমাণ কাজ করেও মেলে না ন্যায্য মজুরি। বৈশ্বিক অগ্রগতির অপরিহার্য শর্ত নারীর ক্ষমতায়ন, বাণীতে তারেক রহমান। নারীদের হেনস্থা করে উন্নয়ন সম্ভব নয়, বললেন রিজভী। ন্যায্য পদোন্নতি ও বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতিতে বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।